স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদের সঙ্গে আছে আমি আকাশ হাসান। বুধবার থেকে শুরু হওয়া লকডাউনের আগেই রাতভর রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও গাদাগাদি করে বাস, ট্রাক, পিকআপ ভ্যানে যে যেভাবে পেরেছেন ধরেছেন বাড়ির পথ। তারা বলছেন করোনার দ্বিতীয় ধাক্কায় জীবন ও জীবিকার অনিশ্চয়তা তৈরি হওয়াতেই বাধ্য হয়েছেন এমন সিদ্ধান্ত নিতে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু খুব দ্রুতই বাড়ছে। এমন এক পরিস্থিতিতে বুধবার থেকে নতুন করে শুরু হচ্ছে লকডাউন, যার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানী জুড়ে। রাতেও ঢাকা ছাড়ার অপেক্ষায় অসংখ্য মানুষ। রমজানের প্রথম দিন থেকে শুরু হতে যাওয়া লকডাউনে ঢাকায় আটকা পড়তে রাজি নন অনেকেই। লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে এমন আশঙ্কায় ঈদের অনেক আগেই পরিবার পরিজন পাঠিয়ে দিচ্ছেন গ্রামের বাড়িতে। ট্রাকে হোক, বাজে হোক, আবার কারে যদি পাই তাহলে কারে চলে যাবো। আবার বন্ধ ভেঙে গেছে, আবার চান্দুরা যেতে পারলে যাবো। 100 টাকা হলে আমার আড়াইশে যাওয়া যায়, সেই জায়গায় যাচ্ছি 500 টাকা করে খরচ হয় একজনের। হয়তো কোনো ফ্রেন্ড আছে এবং তাদের কাছে ফোন করেছি, তারা বলেছে এখন করোনার সময় ভাই তোমাকে তো বাসায় রাখা যাবে না। তারা বলছেন জীবন জীবিকার অনিশ্চয়তার মাঝে আগামী 7 দিন টিকে থাকাই দায়। করোনার প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই আবারও দ্বিতীয় আঘাত। এই আঘাত মোকাবেলার শক্তি হারিয়েছেন তারা। বাসা ভাড়া দিতে হবে, কাজ কাম নাই, তার জন্য চলে যেতেছে দেশ। রিক্সা চালাবার পারবো না, খাওয়ারও কিছু পারবো না, গাড়ি তোমার দিতে পারবো না, এই জন্য আমরা দেশ গ্রামে যাইতেছি। আমাদের কাজ কাম বন্ধ হয়ে যাইতেছে, আর এদিকে রুমের বাসার ভাড়া কেমনি দিব, এসব সমস্যা কারো চলে যেতেছে। মধ্যরাতেও রাজধানীর সড়কগুলোতে যানজট আর মানুষের ভিড়। মানুষের এমন বাড়ি ফেরার স্রোত ডেকে আনতে পারে ভয়াবহ পরিস্থিতির। মাস্ক আছে পকেটে রাখছি, গরম তো খুব। কালটার ব্যথাই যাই তখন খুলি তো বুঝিনি। লকডাউনের আগের দিন মঙ্গলবার বাড়ি ফেরা মানুষের সংখ্যা আরও বহুগুণ বাড়ার আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সকালেও ঢাকা ছাড়ছেন অনেকে। সড়কে গণপরিবহনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন অনেক পরিবার। আরো খবর জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আজ ঘরে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আকাশ, আজকে কিন্তু সকাল থেকেই লকডাউনের যে আগামীকাল সর্বাত্মক লকডাউনের ঘোষণা করেছে সেই কারণে কিন্তু অনেকেই ঘরে ফেরার চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে আগামী কাল থেকে 21 তারিখ মধ্যরাত পর্যন্ত কিন্তু আপনার এই লকডাউন চলবে, যেখানে বলা হয়েছে সর্বাত্মক লকডাউন, এবং এখানে শুধুমাত্র প্রয়োজন বাদে কেউ কিন্তু বাইরে আসতে পারবেন না। সেই কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা রয়েছেন ঢাকার বাইরের লোক, তারা কিন্তু ঢাকা ত্যাগ করার চেষ্টা করছেন। অনেকে মনে করছেন এই লকডাউন হয়তো বা সময়সীমা বৃদ্ধি পাবে, তার কারণে তারা কিন্তু আর ঢাকা শহরে থাকতে চাচ্ছেন না। তারা হয় তাদের একটাই কথা, তারা যে ঈদের আগে তারা আর ঢাকা আসবেন না, এই একটা জায়গা থেকে তারা কিন্তু চলে যাচ্ছেন। এবং সকাল থেকে তারা বিভিন্ন ধরনের মাইক্রোবাস বলেন, আপনার ব্যক্তিগত পরিবহন, পিক আপের উপরে করে তারা কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে দূরপাল্লার যানবাহন কিন্তু বন্ধ রয়েছে, এবং গতকাল কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী তিনি বলেছেন যে পণ্যবাহী কোনো পরিবহনের জন্য যাত্রী পরিবহন করা না হয়। তারপরেও কিন্তু আমরা দেখছি যে যেভাবে পারছেন তারা কিন্তু সেইভাবে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। এবং আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকার এই বিজয় সরণি বর্তমান অবস্থা কিন্তু অনেকটাই এখন যানজটপূর্ণ এলাকা। বেশ কিছু পিক আপ এবং এখানে বলা যেতে পারে যে অনেক ধরনের এখানে আপনার যানজটের একটি প্রভাব রয়েছে। এবং পণ্যবাহী কিন্তু যেসব পরিবহন, সেখানে কিন্তু আপনার সাধারণ মানুষ কিন্তু বাড়ি ফেরার একটা ঝুঁকি নিচ্ছেন। এবং করোনার যে মহামারী মোকাবেলা প্রতিরোধ করার কথা বলা হচ্ছে, এই পণ্যবাহী পরিবহনে যদি চলাফেরা করে সেক্ষেত্রে কিন্তু করোনা হয়তো বা আরও বৃদ্ধি পেতে পারে। এবং স্বাস্থ্যবিধির কিন্তু খুব একটা স্বাস্থ্যবিধি কিন্তু খুব একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং ঘরমুখী মানুষ তারা কিন্তু যে পারছে চেষ্টা করছে। এবং রাস্তাঘাটে কিন্তু পুলিশ সহ অনেকে রয়েছেন, তারা কিন্তু চেক করছেন। এবং তারাও সেই ধরনের আপনার চেক পোস্ট অতিক্রম করে তারা কিন্তু বাইরে দিকে যাওয়ার চেষ্টা করছেন। এবং এখানে একটি বিষয় বলে রাখতে চাই আকাশ, যে তারা কিন্তু বলছেন যে তাদের ভাড়ার বিষয়টা, কোনো জায়গায় 100 টাকার ভাড়া তারা কিন্তু 4 থেকে 500 টাকা ভাড়া কিন্তু তারা নিচ্ছেন। এবং তারা বলছেন যত কষ্ট হোক তারা বাড়ি চলে যাবেন, এবং লকডাউন বৃদ্ধির কারণে তারা হয়তো বা আর খুব দ্রুত সময় ঢাকা শহর তারা ফিরতে চান না। তো এই ছিল আমার কাছে এখানে সর্বশেষ বিজয় সরণি থেকে আকাশ।
ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্না যুক্ত ছিলেন বিজয় সরণি থেকে। ঘরমুখো মানুষের আরো খবর জানাতে আশুলিয়ার বাইপাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা। নাজবুল, ঢাকা ছাড়ছেন অনেকে, আপনার এলাকার কি অবস্থা দেখছেন, বাস্তব চিত্র আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি চন্দ্রা টাঙ্গাইল মহাসড়কে, সেই সড়কের বাইপাইলে রয়েছি। বাইপাইলে আপনার চিত্রটা আপনার দেখাচ্ছে। এখন এখানকার প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করছে, গাড়ির জন্য অপেক্ষা করছে, এবং যে যেভাবে পারছে মাইক্রো বাস এবং বাস ভাড়া করে তারা কিন্তু বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। নতুন ব্যানারে কিন্তু যেহেতু লোকাল গাড়িগুলি চলছে, সেই গাড়িগুলি দূরপাল্লা পরিবহনের যারা টিকিট কাউন্টার তারা সেটাই ওই গাড়িগুলি ব্যবহার করছে এবং বিভিন্ন জেলা এখান থেকে যাচ্ছে। এখানে একটা জিনিস যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই যে করোনার যে প্রাদুর্ভাব ঠেকাতে কিন্তু সরকার যে গত সপ্তাহে আসলে লকডাউন দিয়েছিল, যেহেতু আগামীকাল থেকে কঠোর লকডাউন পালন হবে, সে কারণে কিন্তু মানুষ আগেভাগেই বাড়িতে চলে যাচ্ছে। আজকেই তাদেরকে আসলে শেষ যাওয়ার যে ভিড় সেটা আসলে লক্ষ্য করা যাচ্ছে। অটো রিক্সা এবং ভ্যান এছাড়াও যেসব ভেঙে ভেঙে মানুষ বাড়িতে যাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করছে, এবং করোনার মধ্যে কিন্তু তারা আসলে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে তারা পরিবার নিয়ে আসলে তারা করোনায় আসলে তারা এখন তারা পালন করবে আমার যেটা ধারণা হচ্ছে। কারণ যে তাদের মনের ভিতরে একটু ভয় নাই যে করোনার যে প্রাদুর্ভাব, করোনার যে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে সেটার কিন্তু আসলে একটু তাদেরকে ভয় নেই। এবং এখানকার যেসব শিল্প কারখানার খুলে রাখার আসলে বিব্রত হয়েছে অন্য যারা রয়েছে, অন্য আয়ের যারা মানুষ, তারা কিন্তু বলছে যে যেহেতু পোশাক কারখানাগুলি খোলা, সেগুলো নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আসলে কতটুকু যৌক্তিক বলে মনে করছেন সেটা আসলে তাদের উপরে ছেড়ে দিয়েছে। এবং এখন গতকালকেও কিন্তু এই এখন পর্যন্ত সাভারে 41 জন করোনায় মারা গিয়েছে এবং 2100-র উপরে করোনার রোগী রয়েছে। কিন্তু এছাড়াও যে করোনার যে প্রাদুর্ভাব ঠেকাতে কিন্তু কালকে থেকে অলমোস্ট তারা কাজ করছে, এবং প্রশাসনও কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। তারা আসলে সেখানে চেকপোস্ট করে তারা মূলত কালকে যে কঠোরভাবে যে করোনার মানে এই মানুষ যাতে ঘর থেকে বের হতে না পারে এবং কঠোর যে লকডাউন সেটা আসলে পালন হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাল থেকে সর্বশেষ খবর। চলে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে। আকাশ। নাজমুল হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাল থেকে কঠোর লকডাউনের ঘোষণায় ভিড় বেড়ে গেছে বাজারে। এখনই রোজাসহ মাসের বাজার সেরে নিচ্ছেন অনেকে, জন্য স্বাস্থ্যবিধি রক্ষাও কঠিন হয়ে পড়েছে। চট্টগ্রাম থেকে বাজারের অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আগামীকাল থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে, এই মুহূর্তে বাজারে আছেন আপনি, বাজারে কেমন ভিড় দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনি জানেন যে করোনার সংক্রমণ অনেকটা বেড়ে যাচ্ছে। এই পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু 400-র অধিক জন কিন্তু মারা গেছে এক বছরে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে লকডাউন আগামীকাল থেকে কঠোরভাবে পালন করার জন্য যে সরকারের আহ্বান আছে, কিন্তু সেদিকে কিন্তু আসলে যে দেখা যাচ্ছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন বাজারগুলোতে কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে কিন্তু ক্রেতারা কিন্তু আমরা দেখছি কিন্তু আছে বাজারগুলো ঘুরে ক্রেতারা কিন্তু ভিড় করছেন কাঁচা বাজারগুলোতে সবচেয়ে বেশি। তার কারণে সবজি থেকে নিয়ে যে কাঁচা বাজারগুলো আছে প্রায় সবজির দাম অনেকটা বেড়েই গেছে। সুযোগ বুঝে কিন্তু তারা কিন্তু আসলে অনেকটা বাড়িয়ে নিয়েছেন, যেহেতু ক্রেতাদের ভিড় বেড়েছে অনেকটা। তো সব মিলিয়ে বলা যায় যে লকডাউনে আগে কিন্তু আসলে বাজারে কিন্তু আসলে অনেকটা ভিড় বেড়েছে। তারা কিন্তু আসলে তাড়াহুড়ো করে বাজার করে বাড়ি ফিরছেন, যেহেতু আগামীকাল আসলে গদ থেকে বের হতে পারবে কিনা তা নিয়ে খুব একটা দুশ্চিন্তা আছেন। যেহেতু
হয়তো প্রশাসন খুব একটা কঠোর হবে সেরকম ঘোষণা আছে, এই কারণে কিন্তু বাজারগুলো করছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কিন্তু যে স্বাস্থ্যবিধির কথা যদি আমরা আপনাকে জানাই, স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানা হচ্ছে না। বাজারগুলোতে মানুষের কিন্তু আসলে ভিড় বেড়েছে, তেমনিভাবে পোশাকের যে মার্কেটগুলো, শপিং মলগুলো আছে সেখানেও কিন্তু আসলে যে ক্রেতাদের ভিড় বেড়েছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা এমনকি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা বলছেন সকাল থেকে কিন্তু তারা বের না হলেই কিন্তু আসলে বেলা বাড়ার পরে কিন্তু তারা অনেকটা মানুষকে সচেতন করার জন্য বের হবে। আগামীকাল থেকে অনেকটা কঠোরভাবে তারা যাবে, যেন ঘর থেকে মানুষ বের হলে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আসলে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা মানুষ ঘর থেকে বের হলে কিন্তু চলাচল করতে পারে, সেদিকে কিন্তু তারা নজর রাখবে। কিন্তু আসলে করোনার সংক্রমণের যেভাবে হার বাড়ছে, মানুষকে কিন্তু আসলে অনেকটা সচেতন হতে হবে। কিন্তু আসলে যেভাবে মানুষ চলাফেরা করছেন কিন্তু সেভাবে যদি চলতেই থাকে তাহলে কিন্তু আসলে করোনা সংক্রমণ অনেকটা বেড়ে যাবে বলে মনে করছেন চিকিৎসক যারা আছেন তারা। কিন্তু আসলে চিকিৎসকরা আমাদেরকে যেমনটা জানিয়েছে, মানুষকে সচেতন করতে হলে কিন্তু আসলে যে নিজের স্বাস্থ্য নিজে যদি সুরক্ষা রাখতে হয়, নিজেকে কিন্তু অনেকটা সচেতন হতে হবে বলে মনে করছেন। এই ছিল আমার এখনকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বদরুয়া জয়, জানাচ্ছিলেন বাজারে ক্রেতা সমাগম কতটা বেড়েছে সে ব্যাপারে বিস্তারিত। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। করোনা থাবায় হারিয়ে যাওয়ার পথে আরও একটি শিক্ষাবর্ষ কি হতে পারে এবছরের পাবলিক পরীক্ষাগুলোর ভবিষ্যৎ তা অনিশ্চিত। বোর্ড কর্তৃপক্ষ বলছে সাধারণ নিয়মে পরীক্ষা নিতে প্রস্তুত তারা, তবে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ পরিস্থিতিতে শিক্ষার্থীরা শিগগিরই স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে পারার অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এক্ষেত্রে অনলাইনে পরীক্ষা নেয়ার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। ক্ষতি পুষিয়ে নিতে যে কোনো মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার মত বিশেষজ্ঞদের। সজল দাসের রিপোর্ট। করোনায় তালাবদ্ধ শিক্ষা ব্যবস্থা, অজানা ভবিষ্যতের পথে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। মূল্যায়ন ভিত্তিক অটোপাস, ভার্চুয়াল ক্লাস, অ্যাসাইনমেন্ট টেস্ট এমন নানা পদক্ষেপের মাধ্যমে শিক্ষাবর্ষ ঠিক রাখার চেষ্টা হয়েছে বছর জুড়েই। কিন্তু নাছোড়বান্দা করোনা যে সহজে বিদায় নিচ্ছে না তার ইঙ্গিত মিলছে প্রতিদিনই। চলছে ভিন্ন পথের খোঁজ। বড় পাবলিক পরীক্ষা নিতেও অনলাইন পদ্ধতির কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। সারা দেশে এখন করোনার পরিস্থিতি আবার খারাপের দিকে চলে গিয়েছে, যার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে। সবকিছু তৈরি হয়ে গেছে। এসএসসির কথা বলবো, তাদের প্রশ্নপত্র ছাপানোর কাজ শুরু হয়ে গেছে। অন্য বিকল্প পথ খোঁজার চেষ্টা করছি। আমাদের আইটি সেক্টর বিশাল জায়গা জুড়ে আছে, কিন্তু এটাও তো কিছু কিছু জায়গায়, যেমন হাওর অঞ্চল আছে, দ্বীপ অঞ্চল আছে, পাহাড়ি অঞ্চল আছে, সেখানে আমরা নেট কতটুকু পাবো, বিশেষজ্ঞরা স্টাডি করছেন, হয়তোবা তাড়াতাড়ি তারা একটা রিপোর্ট দেবে। বিকল্প উপায়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার মত বিশেষজ্ঞেরও। এক্ষেত্রে অনলাইন পরীক্ষা পদ্ধতি সমাধান হতে পারে বলেও মত তার। আজকে যখন প্রয়োজন পড়েছে সেখানে আমরা টেকনোলজি ব্যবহার করতে পারি, সেখানে আমরা পরীক্ষা সিস্টেমকে ডিসেন্ট্রালাইজ করতে পারি, এবং আমরা যদি কোশ্চেন ব্যাংক তৈরি করতে পারি, এবং এই কোশ্চেন ব্যাংকের মাধ্যমে আমরা যদি একটা মেনে নেই যে প্রত্যেকটা ছাত্র কোশ্চেনের স্ট্যান্ডার্ড একই হবে, কিন্তু আলাদা আলাদা কোশ্চেনের পরীক্ষা দিবে। আমরা তো বিভিন্ন সময়ে সকালে, বিকালে, দুপুরে এই ধরনের সোয়াট করে আমরা পরীক্ষার্থীদের নিয়ে এসে ওই জুনের মাধ্যমে পরীক্ষা দিতে পারি, যাতে ইন্টারনেট কানেক্টিভিটির সমস্যা না হয়, এবং যাদের স্মার্টফোন নাই তারাও যাতে পরীক্ষাগুলি ওই সেন্টারগুলিতে এসে দিতে পারে। শিক্ষার্থীদের জীবন থেকে এরই মধ্যে একটি বছর কেড়ে নিয়েছে করোনা। আরও একটি শিক্ষাবর্ষ নষ্ট করার কোনো সুযোগ নেই বলেই মত শিক্ষা সংশ্লিষ্টদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। কোভিড-19 সংক্রমণ রোধে প্রথমবারের মতো পুরোপুরি বন্ধ হচ্ছে বাংলাদেশের আকাশপথ। এক সপ্তাহে বাতিল হবে 5 শতাধিক আন্তর্জাতিক নিয়মিত ফ্লাইট। তবে অনুমতি সাপেক্ষে শুধুমাত্র কার্গো পরিবহন, মেডিকেল সেবা ও বিশেষ ক্ষেত্রে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা যাবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আর সরকারের এমন সিদ্ধান্তে শেষ মুহূর্তের ফ্লাইটে গন্তব্যে ফেরার চেষ্টা করছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আগামী 14 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত বন্ধ হচ্ছে আন্তর্জাতিক রুটের যাত্রীবাহী সব ফ্লাইট। পূর্বের ফ্লাইট শিডিউল অনুযায়ী এই এক সপ্তাহে 500টিরও বেশি ফ্লাইট স্থগিত হবে। আর সরকারের এমন সিদ্ধান্তের পর সোমবার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় যাত্রীর চাপ। আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীর পাশাপাশি অনেকে নানা রকম আশঙ্কায় বাড়তি খরচ গুনে নিজ গন্তব্যে ফেরার চেষ্টা করছেন। এদের মধ্যে মধ্যপ্রাচ্যগামী অভিবাসী কর্মী বেশি। তারা কিন্তু কাজের উদ্দেশ্যে যায়। ওই ক্ষেত্রে যদি এখন আন্তর্জাতিক ফ্লাইটটা বন্ধ করে দেয় তাহলে ওদের অবস্থাটা কী হবে এটা আপনারা দেখবেন। ফ্লাইটটা আমাদের বন্ধ না দেওয়ার সবচেয়ে আমি খুব খুশি। অনেকে তো দেখা গেছে ফ্লাইটে বাতিল হয়ে গেছে, তাদেরও ক্ষতি হইতেছে, এগুলো দেখতে হবে সরকারকে। করোনা সংক্রমণ রোধেই এমন সিদ্ধান্ত। তবে যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইট না চললেও কার্গোবাহী ফ্লাইটের পাশাপাশি জরুরি মেডিকেল সেবায় ও চার্টার্ড ফ্লাইটে যাত্রী পরিবহনের সুযোগ থাকবে, জানান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আন্তর্জাতিক বন্ধ করতে বাধ্য হলাম এখন এই জন্য যে পাবলিক ট্রান্সপোর্টটা আমাদের বন্ধ থাকবে। যদি যাত্রীরা যারা আসবেন অথবা যারা যাবেন তারা কিন্তু এয়ারপোর্টে আসতে পারতেছেন না, অথবা এয়ারপোর্ট থেকে তারা কোথাও যেতে পারবে না। হিউম্যান রিসোর্সেসগুলো যেগুলো বাইরে আমাদের রেমিটেন্স আনতো অথবা যারা রেমিটেন্সের জন্য কাজ করছে তাদের হয়তো সাময়িক একটা হলো আর কি, ব্যবস্থাপনার ভিতরে একটা বাধা আসলো। সরকারের লকডাউন ঘোষণার উপরই নির্ভর করবে ফ্লাইট নিষেধাজ্ঞার ভবিষ্যৎ পরিকল্পনা, জানান ক্যাব চেয়ারম্যান। এভিয়েশন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের এই এয়ারলাইন্সগুলোকে আবার সুযোগ করে দেওয়া আন্তর্জাতিক এবং ডোমেস্টিক রুটে, ততই আমার জন্য মঙ্গল। আর না হলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো বসে যাচ্ছে। এর আগে গত 5 এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হলেও খোলা ছিল আন্তর্জাতিক আকাশপথ। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের মাধ্যমে সংক্রমণ রোধের বিপরীতে কিভাবে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। ফ্লাইট বন্ধ করে নয়, বরং স্বাস্থ্যবিধির মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখার পক্ষেই অভিমত বেশিরভাগ বিশ্লেষকের। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে আরো তথ্য জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। সোমা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আজ কোনো ফ্লাইট এসেছে কিনা জানাবেন, এবং আগামী আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো এবং অভ্যন্তরীণ ফ্লাইট যে বন্ধ, এছাড়া পণ্য পরিবহনের ক্ষেত্রে তো কোনো বিধিনিষেধ থাকে না, এই বিষয়গুলো একটু বিস্তারিত জানাবেন আমাদের জন্য। আকাশ, আপনাকে ধন্যবাদ। আজকে আসলে ফ্লাইট এখনো পর্যন্ত যেহেতু বন্ধ হয়নি, সুতরাং ফ্লাইট না আসার যে এমন কোনো নিষেধাজ্ঞা কিন্তু এখনো পর্যন্ত নেই। তবে আজকেই শেষ দিন, ঠিক 14 তারিখ থেকে কাল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শুরু হয়ে যাচ্ছে। আমরা একটু দেখাতে চাই যে আজকে এই শেষ দিনে আমরা বরাবরের মতোই, অন্য দিনের মতোই কিন্তু দেখছি যে প্রচুর পরিমাণে ভিড়। এরই মধ্যে গতকাল আমি কয়েকটি এয়ারলাইন্সের যে অফিসগুলো রয়েছে, টিকিট বিক্রয় কেন্দ্র, সেখানে কয়েকটি এরকম বিক্রয় কেন্দ্রতে দেখেছি যে অনেকে চেষ্টা করছেন যে শেষ সময়ে হয়তো বাড়তি খরচ করে তারা যাতে চলে যেতে পারেন। কারণ আসলে এই বিষয়টি, পুরো বিষয়টি এখন পর্যন্ত অনিশ্চিত। কারণ আপনি লক্ষ্য করেছেন যে গত বছর কিন্তু প্রায় সারা বছরই যারা বৈদেশিক শ্রমবাজারে কাজ করেন তারা কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আবার অনেকে তার গন্তব্য দেশে কোয়ারেন্টাইনের জন্য এরই মধ্যে পে করেছেন, অনেক টাকা তাকে খরচ করতে হয়েছে। এরকম একটি মুহূর্তে আসলে হঠাৎ করেই এই ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে বাড়তি অনেক খরচ করতে পারে, বা পুরো বিষয়টি কিন্তু তাদের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক সে কারণেই তারা শেষ মুহূর্তে চেষ্টা করছেন চলে যাওয়ার। যদিও এটি বাস, লঞ্চ বা ট্রেনের মতো নয় যে তারা এসে ইনস্ট্যান্ট টিকিট কেটে কোথাও যেতে পারেন, কিন্তু তারপরে শেষ মুহূর্তে তারা চেষ্টা করছেন বিভিন্ন আশঙ্কা থেকে যে তারা যদি তাদের গন্তব্যে ফিরে যেতে পারেন তাহলে অনেকটা তাদের জন্য কিন্তু উপকার হয়। তবে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা ফেরার জন্য এই চেষ্টা করছেন। আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে পণ্যবাহী যে কার্গোগুলো, সেই কার্গোর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে কিনা, এরই মধ্যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ চেয়ারম্যান তিনি কিন্তু জানিয়েছেন যে পণ্যবাহী জরুরি সেবা এবং একই সাথে মেডিকেল সেবার ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকবে না। অন্য সময়ে যেভাবে কার্গো বিমানগুলো চলে সেভাবেই চলবে। তবে এবং একই সাথে এয়ার অ্যাম্বুলেন্স যেভাবে চলে সেটিও কিন্তু আগের সময়ের মতোই চলবে। তিনি আরেকটি কথা বলেছেন যে যেহেতু এটি আন্তঃ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সরকারের মন্ত্রণালয়ের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ফ্লাইট বন্ধের, সুতরাং এই অভিবাসী কর্মীরা কিভাবে ফিরবেন সেটি আসলে একটি অপশন থাকে। সেটি হলো, তিনি বলছিলেন যে চার্টার্ড ফ্লাইট বা বিশেষ ফ্লাইটে যেভাবে গত বছর যাচ্ছিল যাত্রীরা, ঠিক সেভাবে তারা ফিরতে পারবেন। এবং একই সাথে তিনি বলেছেন যারা কূটনৈতিক মিশনে কাজ করেন
বিদেশি যারা রয়েছেন তারাও কিন্তু তাদের বিশেষ ফ্লাইটের মাধ্যমে ফিরতে পারবেন। তবে বাণিজ্যিক সব ধরনের ফ্লাইট এবং অভ্যন্তরীণ যে সব ধরনের ফ্লাইট সেই ফ্লাইটগুলো কিন্তু বন্ধ হবে। আন্তর্জাতিক প্রায় 500টির উপরে ফ্লাইট ছাড়াও প্রতিদিন প্রায় 100টির উপরে অভ্যন্তরীণ রুটে 3টি এয়ারলাইন্স কোম্পানি ফ্লাইট পরিচালনা করত, তাদের সেই ফ্লাইটগুলোও কিন্তু বন্ধ থাকবে এই 7 দিনে। আকাশ, সোমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী লক্ষ্মীনা জেসমিন সোমা। সাভারের শালেপুর ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারের 2 যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 8:30টায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় প্রাইভেট কারটিকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেট কারে ওই যাত্রীরা রাজধানী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। পূর্বের করোনা ভাইরাসের চেয়ে বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ সক্ষমতা অন্তত 70% বেশি, তাই সংক্রমণ ছড়িয়ে পড়ছে দ্রুত। এমন অবস্থায় কঠোর সতর্কতা ছাড়া কোনোভাবেই সংক্রমণ থেকে রক্ষার সুযোগ নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিজের সুরক্ষার পাশাপাশি যাদের সংস্পর্শে যাবেন তাদেরও সমান্তরালভাবে সুরক্ষিত থাকতে হবে। তা না হলে ঘরের ভেতরে থাকলেও করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত লম্বা হচ্ছে মৃত্যুর সারি। এরপরও মানুষের মধ্যে নেই তেমন কোনো সতর্কতা। সুযোগ পেলেই মাস্ক খুলে ফেলা কিংবা হাত স্যানিটাইজ ছাড়াই সড়কে কিংবা বাজারে মানুষের অবাধ বিচরণ। এতে ঘরে বাইরে সবখানেই সংক্রমিত হচ্ছে মানুষ। তাহলে কোথায় গেলে কিংবা কোন উপায়ে মিলবে করোনা থেকে মুক্তির পথ? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র হাত, মুখ ও চোখ দিয়ে করোনা ভাইরাস মানবদেহে প্রবেশ করে থাকে। করোনা মুক্তির সহজ উপায় সার্বক্ষণিক মাস্ক পরার পাশাপাশি চোখে চশমা ও নির্দিষ্ট সময় পর পর হাত স্যানিটাইজ করতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, নিরাপদ দূরত্ব থেকে যে কাজগুলো করা যায় সেই দূরত্বটি রক্ষা করে চলতে হবে। অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে, সম্ভব হলে হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করা যেতে পারে। কিন্তু মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করা, নিজে করা এবং অন্যদেরকেও করতে অনুপ্রাণিত করা, তাহলেই কিন্তু আমরা নিরাপদ থাকতে পারি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পূর্বের চেয়ে বর্তমান করোনা ভাইরাসের অন্তত 70% বেশি সংক্রমণ সক্ষমতা, তাই খুব সহজে মানুষ আক্রান্ত হচ্ছে। শুধু নিজের সুরক্ষা থাকলেই নিস্তার নেই, বরং সংস্পর্শে আসা প্রত্যেককে থাকতে হবে সুরক্ষিত। অনেকেও ঘরে বসে আক্রান্ত হচ্ছেন। এর কারণ হচ্ছে অন্য কোনো ব্যক্তি বাইরে থেকে ভাইরাসটা বহন করে এনে আক্রান্ত মানুষটির শরীরে ছড়িয়েছে। বর্তমানে যে ভাইরাসের কারণে সংক্রমণ ঘটছে সেটি একটি বিদেশি ধরন এবং আগের ভাইরাসের চেয়ে এর সংক্রমণ ক্ষমতা, ছড়িয়ে পড়ার ক্ষমতা অন্তত 70% বেশি। এই ভাইরাসটির কারণে এবং ব্যক্তিগত পর্যায়ে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরার কারণেই কিন্তু লোকজন বেশি আক্রান্ত হচ্ছে। করোনা সংক্রমণ রোধে সকলকে সমানভাবে সচেতন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক। মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সু চি এবার আদালতের কাছে নিজের আইনজীবীর সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমতি চেয়েছেন। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই অনুমতির আবেদন করেন বলে জানিয়েছে রয়টার্স। বর্তমানে শুধু নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে তাকে নিজ আইনজীবীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপের সুযোগ দেওয়া হয়। আগামী 26 এপ্রিল সুচির পরবর্তী শুনানি বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবারও বিভিন্ন শহরে আন্দোলন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের ব্রুকলিনে রোববার কৃষ্ণাঙ্গ যুবককে পুলিশ দুর্ঘটনাবশত গুলি চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ প্রধান টিম গ্যানন। দায়িত্বরত কর্মকর্তা টেজার ব্যবহার করতে গিয়ে গুলি করেছিল বলে মন্তব্য করেছেন তিনি। পুলিশ প্রধান জানান, ঘটনাটির তদন্ত চলছে। ওই কর্মকর্তা এখন প্রশাসনিক ছুটিতে রয়েছেন বলেও মন্তব্য করেন গ্যানন। ডন্টে রাইটের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে হওয়া সহিংস বিক্ষোভকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তদন্তের ফল প্রকাশ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি। 20 বছর বয়সী এই কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার ঘটনায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিনিয়াপোলিসে। এবার নিউজ 24 স্পোর্টস। সিলেটে নমুনা পরীক্ষায় দক্ষিণ আফ্রিকার
5 নারী ক্রিকেটারের দেহে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে। সোমবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। সম্প্রতি বাতিল হওয়া বাংলাদেশ নারী ও দক্ষিণ আফ্রিকা নারী এমার্জিং দলের মধ্যকার সিরিজে ছিলেন এই 5 ক্রিকেটার। এর মধ্যে এলিয়া জন্স ও সিনালো জফটা গত ম্যাচে দলে ছিলেন। আক্রান্ত বাকি 3 ক্রিকেটার হলেন মাতসিপি মার্সিয়া লেটসালো, নবলুমকো বেনেতি ও রবেন সিয়ারলে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।